This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের দেশ চূড়ান্ত অরাজকতা। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে নৈরাজ্যের বাংলাদেশে ছত্রে ছত্রে মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ পাওয়া যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে আবারও ইউনূস সরকারের মুখ পুড়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ইউনূসের দাবি একদমই মিথ্যে, তা আবারও প্রমাণিত। বাংলাদেশে যত মৌলবাদীদের রমরমা বেড়েছে, ততই পাল্লা দিয়ে বেড়েছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার। সঙ্গে কি বেড়েছে? সঙ্গে বেড়েছে ভারত বিরোধিতার সুর। বারবার দেখতে পাওয়া গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে বাংলাদেশে যেন ওই বলে না জোর জার মুলুকতার, তেমন একটা পরিস্থিতি, তেমন একটা আবহ তৈরি করা হয়েছে, ইন্টেনশনালি করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টের পর ঘরে বাইরে ইউনূস আরও কোণঠাসা। এবার কি করবেন তিনি? দুর্বৃত্ত কট্টরপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি তাদের নিয়েই সরকার চালাবেন? রাজনৈতিক দলগুলোর চাপে ভোট করাতে তিনি বাধ্য হবেন কি? এই সমস্ত প্রশ্নগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, আর সেই উত্তরই খুঁজব আজকের TV9 স্পেশালে। আজকের TV9 স্পেশাল মিথ্যাচারের পর্দাফাঁস। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। বিশ্বমঞ্চে ফের মুখ পুড়ল ইউনূস সরকারের। সংখ্যালঘুরা নিরাপদে আছেন, ইউনূস সরকারের দাবি সর্বৈব মিথ্যা। রিপোর্ট প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিল রাষ্ট্রপুঞ্জ। মৌলবাদীদের আস্ফালনে বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা। দিকে দিকে সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার, খুন, ধর্ষণ, বাড়ি ভাঙচুর। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলা। বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁর বাড়ি। হাসিনার বাড়ি সুধা সদনও জ্বালিয়ে দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ইউনূস প্রশাসন বারবার অস্বীকার করে এসেছে। তাদের দাবি সংখ্যালঘুরা বাংলাদেশে শান্তিতে আছেন। আমরা কিন্তু এটাকে নিন্দা জানিয়েছি। আমরা বলছি কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন। তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত বলে বারবার ইউনূস সরকার দাবি করলেও রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে তা একেবারে স্পষ্ট যে ইউনূস সরকার ডাহা মিথ্যে কথা বলছে, এবং সেই তথ্য স্পষ্ট হয়েছে এই রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। এবং সেখানে বলা হয়েছে যে যতই ইউনূস সরকারের আমলে মৌলবাদের রমরমা বেড়েছে, ততই সেখানে অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। ফলে গোটা পৃথিবীর সামনে রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্ট ইউনূস সরকারের আসল চেহারাটা একেবারে সামনে নিয়ে আসলো। বুধবার জেনেভায় প্রকাশিত তথ্যানুসন্ধানী দলের রিপোর্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, সংখ্যালঘু এবং প্রান্তিক জাতিগোষ্ঠীর উপর অত্যাচার হয়েছে, হামলা হয়েছে মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থানে, আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যদের নিশানা করে বিভিন্ন রকম প্রতিশোধমূলক কাজ করা হচ্ছে। যারা এই ধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের মানবাধিকার লঙ্ঘন করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই রিপোর্টই ইউনূসের মিথ্যাচার ফাঁস করে দিয়েছে। লাস্ট 7-8 মাস থেকে আমরা দেখছি কি বাংলাদেশে কি হচ্ছে। যে স্টেটমেন্ট আসলো ওটা এটাই কনফার্ম করছে, যেটা অত্যাচার হচ্ছে ওই জিনিসটাই কনফার্ম করা হচ্ছে। 7-8 মাসে সংখ্যালঘুদের উপরে অনেক লোকের হত্যা হয়েছে, বাড়ি পুরনো হয়েছে, রেপ হয়েছে। তো এটা যেটা ঘটিত হচ্ছে ওটা খুব দুঃখজনক। ব্রিটিশ পার্লামেন্ট থেকে নিয়ে আমেরিকা থেকেও সেনেটররা, বড় বড় পলিটিশিয়ানরা এটা নিয়ে চিন্তিত রয়েছে। এই রিপোর্টকে ভারতও ব্যবহার করতে পারে, বলতে পারে যে দেখো আমরা বলেছিলাম ভারত বাংলাদেশে সংখ্যালঘু স্বার্থ সুরক্ষিত নয়, সেটাও কিন্তু প্রমাণিত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না হিউম্যান রাইটস এর উপরে মানবাধিকার সুরক্ষা দিতে পারছে বাংলাদেশ সরকার,
তার যাবতীয় গ্রান্টস বন্ধ হোক, এই ধরনের কথাবার্তা হয়তো কেউ কেউ বলবেন, তাদের বাণিজ্য নিষেধাজ্ঞাও আসতে পারে। এখন রিপোর্ট খুব একটা বাংলাদেশের পক্ষে ভালো নয়। এই রিপোর্ট ইউনূস সরকার স্বাগত জানিয়েছেন, কিন্তু আমার মনে হয় ওকে একটা ঢোক গিলতে হবে। এই রিপোর্ট ইউনূস সরকারের পক্ষে আদৌ সন্তোষজনক নয়, কারণ এখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের যে কথা ভারত বলে আসছিল সেটা আবার সেই রিপোর্টে প্রকাশিত হয়েছে। ফলে ভারতের যে বক্তব্য সেটা প্রতিষ্ঠিত হলো, এইটুকু একটা সুবিধে ভারতের হবে অবশ্যই। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন রুখতে বেশ কিছু সুপারিশও করেছে রাষ্ট্রপুঞ্জ। সুপারিশে বলা হয়েছে, এইসব অপরাধ যাদের নির্দেশে হয়েছে বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক বিধি অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের জন্যও ন্যায় বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিধি ও মাপকাঠির সঙ্গে সঙ্গতি রেখে পুলিশ বিধি সংশোধন করতে হবে। বিতর্কিত ফৌজদারি আইনগুলো রদ বা সংশোধন করতেও বলেছে রাষ্ট্রপুঞ্জ। বাক স্বাধীনতা ফেরাতে কণ্ঠরোধের অভিযোগ তোলা ব্যক্তিদের গ্রেফতার, তদন্ত ও বিচার স্থগিতের সুপারিশ করা হয়েছে। আর ঠিক যেই মুহূর্তে রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্ট প্রকাশ্যে চলে আসলো, ইউনূস আরো মরিয়া হয়ে উঠলেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের রিপোর্টের 6 নম্বর চ্যাপ্টারে বিস্ফোরক তথ্য। অভিযোগ, এইসব রিপোর্ট আড়াল করতে বাংলাদেশি সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে ইউনূস সরকার। রিপোর্টের 220 নম্বর পয়েন্টে এক নারীর ধর্ষণের করুণ কাহিনী উল্লেখ। তাই সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে পরিস্থিতি সামলাতে চাইছে ইউনূস। তবে শুধু রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেই ইউনূস বিপাকে পড়েননি। আওয়ামী লীগ সরকারের পতনের এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের 6 মাসে নানা সংকট, নানা জটিলতা প্রকাশ্যে চলে আসে। সরকারের ওই যে হানিমুন পিরিয়ড বলে, সরকারের ওই হানিমুন পিরিয়ড শেষ হয়ে গিয়েছে এমনটা অনেকেরই মত। মানুষের সমর্থন ইতিমধ্যেই সরকার হারাতে শুরু করেছে, আর কতদিন তারা সহ্য করবেন? আর এই প্রেক্ষাপটে নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। চাপের মুখে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের একটা সম্ভাব্য সময় নির্ধারণ করার কথাও বলেছেন মোহাম্মদ ইউনূস। এর মধ্যে নতুন দল গড়ার ইঙ্গিত দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। তাহলে কি তাদের সুযোগ করে দিতেই নির্বাচনে ইউনূসের গড়িমসি, নাকি চাপের মুখে দ্রুত ভোটের পথে এগোতে চাইছে ইউনূস সরকার? কি বলছেন বিশেষজ্ঞরা? বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকেই চাপে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ জুলাই বিপ্লবে শেখ হাসিনার 15.5 বছরের শাসনের পতনের পর পুলিশ প্রশাসন সবটাই ভেঙে পড়ে। নতুন সরকার 6 মাসেও তা সামলাতে পারেনি, বরং বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউনূস সরকার সম্পূর্ণ ব্যর্থ। এরই মাঝে দুদিন ধরে দেশ জুড়ে হামলা ভাঙচুরের ঘটনায় মুখ পড়ে সরকারের। ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটলেও প্রশাসন নিষ্ক্রিয় হয়ে বসেছিল। এই প্রেক্ষাপটে সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে খালেদা জিয়ার দল বিএনপি। তাদের দাবি, অরাজকতা ও নৈরাজ্যের পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না। এই যে ঘটনাগুলো ঘটেছে, এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা, তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে। সুযোগ বুঝে নির্বাচনের দাবিতে সুর আরও চড়িয়েছে খালেদা জিয়ার দল। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। চাপ বজায় রাখতে বাংলাদেশব্যাপী সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। এদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করতে পারে নতুন দল। জনপ্রিয় নেতা তৈরি হতে পারে, এটা যে কোনো দেশের রাজনীতি তৈরি হয়, বাট কাল্ট ফিগারের রাজনীতি যাতে বাংলাদেশে না থাকে, পরিবারতান্ত্রিক রাজনীতি যাতে বাংলাদেশে না থাকে, এখান থেকে যাতে আমরা উত্তরণ করতে পারি, সেজন্য আমরা পার্টি স্ট্রাকচারটাও ওই রকমভাবে ডেমোক্রেটিক করব এবং চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। নিজেরাই যখন দল গঠনের কথা বলছে, তখন তাদের মিছিল ঘিরে নৈরাজ্যের ছবি বাংলাদেশে। গাজীপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে কাফন মিছিল। সম্প্রতি আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চলে। অভিযোগ, পাল্টা প্রতিরোধে আব্দুল কাশেম নামে একজনের মৃত্যু হয়।
প্রতিবাদে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার হুঙ্কার দিয়ে মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাহলে কি আন্দোলনকারী ছাত্ররা ক্ষমতার গন্ধ পেয়েছেন, তাই প্রথম সারির দলগুলিকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছেন তারা? শেখ হাসিনার বিরোধী দল বিএনপি তারা কিন্তু বলছে যে বাংলাদেশে এক্ষুনি নির্বাচন হওয়া দরকার, নির্বাচন হলে তারা মনে করছে তাদের জেতার সম্ভাবনাটা খুব বেশি, কিন্তু এক্ষুনি নির্বাচন যাওয়া ইউনিসের পক্ষে সম্ভব নয়। নির্বাচন হলে কিন্তু ইউনিসের যাদের উপর ভরসা করছে তারা একটা দল করতে চাইছে, সে দল এখনো তৈরি হয়নি, তার পরিচিতি লাগবে, অনেক সময় লাগে, সুতরাং তাকে সময় দিতে হবে, সেটা প্রায় 1 বছর খানেক লাগবে বলেই তার ধারণা, তার কর্মসূচি ঠিক করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্ররা যতক্ষণ তাদের রাজনৈতিক দল সেটা তৈরি করে অনেকটা এগিয়ে যাওয়ার পরে, এটা আমার ধারণা, তারপরেই কিন্তু ইউনূস সরকার নির্বাচন ডাকবেন। অর্থাৎ বিএনপি এখন ইউনূসের খুব যে বন্ধু তালিকায় আছে তা নয়, ইউনূসের বন্ধু তালিকায় এখন এই ছাত্ররা এবং ছাত্রদের পেছনে আরও কিছু মৌলবাদী শক্তি। নৈরাজ্যের বাংলাদেশে কট্টরপন্থীদের রোষে লালন স্মরণ উৎসব। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন্ধ হয়ে গেল লালন উৎসব। হেফাজতে ইসলাম সংগঠনের বিরুদ্ধে উৎসব বন্ধের অভিযোগ। হাসিনা সরকারের পতনের পর যেমন বাংলাদেশের অন্দরে নৈরাজ্য অরাজকতা বৃদ্ধি পেয়েছে, তেমনি সীমান্তে উস্কানি বাড়িয়েছে ইউনূসের দুষ্কৃতী বাহিনী। লাগাতার অনুপ্রবেশের চেষ্টায় বাধা পেয়ে বিএসএফ এর উপর হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের। তাহলে কি বাংলাদেশ তার ইদানিং বন্ধু রাষ্ট্র পাকিস্তানের পথেই হাঁটছে? পাকিস্তান যেমন বরাবর সীমান্তে উস্কানি দিয়ে যায়, আজই পুঞ্চে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তারা, পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। পায়ের তলায় মাটি হারিয়ে ইউনূসের দুষ্কৃতী বাহিনীর লাগাতার আস্ফালন, ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বারবার হামলা, কড়া প্রতিরোধ বিএসএফের। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের রিপোর্টে বলা হয়েছে, গত 6 মাসে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের উপর 877 বার হামলা হয়েছে। হাসিনা সরকারের পতনের আগে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 150 বার বিএসএফের উপর আক্রমণ। রাতের অন্ধকারে বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ নতুন নয়, কিন্তু গত আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকে পাচারকারী হোক বা অনুপ্রবেশকারী বা জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা সন্ত্রাসীরা মূলত নিজেদের আগ্রাসী মনোভাব আরও ব্যাপক আকারে বাড়িয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে চলতি বছরে গোটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি শুরুতে 65% হামলা হয়েছে। জওয়ানদের উপর হামলা 30% ঘটনা ঘটেছে গত নভেম্বর ও ডিসেম্বরে। মালদা এবং মুর্শিদাবাদে সব থেকে বেশি জওয়ানদের উপর হামলা হয়েছে। আমরা বাংলাদেশের জন্য একেবারে বর্ডার ঘেঁষে আলোর গ্রিড বানিয়েছে ভারতবর্ষ, জল সরবরাহ, তারপরে বিভিন্ন রকমভাবে বাংলাদেশকে সাহায্য করা, শস্য দ্রব্য, 12 কোটি মানুষ কাছাকাছি মানুষ বাংলাদেশে বা তার বেশি সংখ্যক মানুষ বাংলাদেশে আছে। ওইটুকু ভূখণ্ড, যার বেশিরভাগ ভূখণ্ড ভারতবর্ষের সঙ্গে লাগোয়া, আর ওদিকে মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ওপারের মৌলবাদীদের উস্কানিতেই বারবার ভারতের জওয়ানদের উপর হামলা। ঠিক যেমন পশ্চিম সীমান্তে লাগাতার উস্কানি কাজ করে থাকে ইদানিং বাংলাদেশের বন্ধু রাষ্ট্র পাকিস্তান। বৃহস্পতিবারও জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানকে মুখের ওপর জবাব দেয় ভারত। ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ পাক সেনার। ভারতের পাল্টা হামলায় পাক সেনার বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু, খবর সূত্রে। पिछले कुछ हफ्तों से लगातार पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में आतंकी घुसपैठ की फिराक में है। लगातार लाइन ऑफ कंट्रोल पर पाकिस्तानी सेना की मदद से आतंकी घुसपैठ करने की हर मुमकिन कोशिश कर रहे हैं, लेकिन लाइन ऑफ कंट्रोल पर भारतीय सेना पूरी तरीके से अलर्ट मोड पर है। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরই অশনি সংকেত দেখতে পেয়েছিলেন অনেকে। যেভাবে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন জানায় পাকিস্তান, মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করে, তাতে 1971-এর ইতিহাস ভুলে দুদেশ ফের পরস্পরের কাছাকাছি আসতে পারে বলে প্রমাদ গুনছিলেন অনেকেই।
সেই আশঙ্কা ইতিমধ্যেই সত্যি হয়েছে। পাকিস্তানের পথে হেঁটে ভারতীয় সীমান্তে উস্কানির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। আমরা আলো তাদের দিচ্ছি। এবার বাংলাদেশের 80% মানুষকে বুঝতে হবে, 20% ইউনূসের দল যারা একেবারে জঙ্গি সংগঠনকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যাবে কি যাবে না। বিএনপি যেভাবে পথে নামছে তাতে কি ইউনূস বাধ্য হবে ভোট করাতে? মঙ্গল গ্রহে বসবাসের চেষ্টা করছে, তখন তারা অদ্ভুত অদ্ভুত ধারণা নিয়ে ভারত বিরোধী কথা বলে যাবে, সেগুলো কোনো মানে হয় না। আগামী দিনে আমার যেটা মনে হয়, নির্দিষ্টভাবে হয়তো সময় লাগবে, ইউনূস আর খুব বেশি দিন পরিচালনা করতে পারে বলে মনে হয় না। প্রয়োজনে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে যৌথভাবে ইলেকশন লড়বে। গত 7.5 দশক ধরে লাগাতার ভারত বিরোধিতা করে ক্রমেই অতলে তলিয়ে গিয়েছে পাকিস্তান। এবার কি সেই একই পথে যাত্রা শুরু বাংলাদেশের? নৈরাজ্যের এই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাশাপাশি ভারত বিরোধিতাও বাড়ছে। এরই মধ্যে বদল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এখন হোয়াইট হাউসের হট সিটে ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই বাংলাদেশের ফান্ড বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। আর এবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। আর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে যে বাংলাদেশকে নিয়ে আলোচনা হবে তা কার্যত স্পষ্ট। আর এতে কি চাপ বাড়ছে ইউনূস প্রশাসনের? কি মত বিশেষজ্ঞদের? আমার ধারণা চীন এবং বাংলাদেশ নিয়ে অবশ্যই আলোচনা হবে মোদি এবং ট্রাম্পের মধ্যে, এবং মোদির যেটা কূটনৈতিক চেষ্টা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের ওপরে ট্রাম্প প্রশাসন যাতে কিছুটা হলেও নৈতিক এবং আর্থিক এবং অন্যান্য চাপও যাতে সৃষ্টি করেন, সেই প্রচেষ্টা মোদি করবেন মার্কিন মূলকে। ফলে এই মুহূর্তে ইউনূস প্রশাসনে, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের এই বৈঠকের দিকে অবশ্যই নজর রয়েছে। তার কারণ চিন্তাও রয়েছে। চিন্তা বললে কম বলা হয়, দুশ্চিন্তাও রয়েছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর এই বৈঠকে নিশ্চিতভাবে বাংলাদেশ প্রসঙ্গ আসবেই। ট্রাম্প ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করে ফেলেছেন, মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নরেন্দ্র মোদী কোন পথে হাঁটেন সেদিকে তাদের নজর থাকবে না? এ তো হতে পারে না।